ঋদ্ধ বলল, তারপরের কথা তো আপনি জানেন। আপনি চাননি তুরের কথা জানতে, আর তাই জন্য আমিও বলিনি। সে দোষ আমার নেই। যদিও আমি চাইনি, দায়বোধ থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার বারণে সে দায়বোধের প্রয়োজন মনে করিনি। তীব্র চুপ। এখন যা করবেন আপনার ইচ্ছে। অনেক তো ভুলের মাসুল দিলেন, আর কত। তবে নিতান্তই যদি তাইয়ানের মা হিসেবে ওকে চান, তবে ভেবে দেখবেন। সত্যি কথা বলতে, ঋদ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, তুরকে এখন কই পাবো? কিন্তু স্যার, তুরকে এখন কই পাবো? খুব জোরে চিল্লিয়ে কথাটা বলল তীব্র। ওর আওয়াজে কেঁপে ওঠে ঋদ্ধ। স্যার, স্যার উনি তো। প্রচণ্ড রেগে ড্রাইভ করছে তীব্র। গন্তব্য তুর। তীব্রের জীবনের গতিপথটাই অদ্ভুত হয়ে গেছে। যেদিকে যেতে চায় না কেন, ঘুরে ফিরে তার পথ শেষ হয় তুরের মাঝে। যতটা না অবাধ্য এই মেয়েটা, তার চেয়েও কয়েক গুণ বেশি প্রয়োজন অনুভব করে। কিন্তু অনেক হয়েছে, তুরকে চাইতে চাইতে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে। জীবনের শেষ সীমা অবধি চেয়েছে, আর আজ ক্লান্ত হয়ে পড়েছে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তুরের সাথে। আজ তা মেটাতে হবে। জানতে হবে কি চায় তুর। আর পারছে না এই বোঝা মেনে নিতে। বড্ড হাঁপিয়ে উঠেছে ও। ওয়াদা করেছিল তাই দূরে থেকেছে, আজ ফিরেছে তাইয়ানের জন্য। কিন্তু যা শুনেছে তাতে কিভাবে তাইয়ানের মা হবে ভেবে পায় না ও। হঠাৎ করেই তীব্র গাড়ি থামায়। হ্যাঁ, ও সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে স্যামের ক্লাব। ঋদ্ধ ওকে এখানকার ঠিকানা দিয়েছে। তীব্র রেগেই গাড়ি থেকে নামে। জানে না কেন এসেছে এখানে, কি চায় ও, তবুও এসেছে। হয়তো এইটা ভেবে সবার কথা মিথ্যে হবে, হয়তো যা শুনেছে সত্যি নয়। মনের কোণে এখনও ক্ষীণ একটা আশা আছে। মানুষ যতই খারাপ কিছু শুনুক না কেন, নিজ চোখে না দেখা পর্যন্ত সে চায় সবার কথা মিথ্যে হোক। একটা মিরাক্কেল চায়, যাতে সবটা ঠিক থাকুক। ও তুরের উপর প্রচণ্ড রেগে থাকলেও এই দোয়াই করছে ওর ভাবনা যেন ভুল হয়। নিজের ভাবনা সঠিক করতে চায় না। মস্তিষ্ক সবসময় কমফোর্ট জোন চায়। তীব্রতাই ও মিথ্যে সান্ত্বনা দিচ্ছে নিজেকে, যদি সবটা ঠিক হয়ে যায় সেই আশায়। এত সব ভাবনা নিয়ে চিন্তা করার পর তীব্র পা বাড়ায় ছাদে থাকা সামের ক্লাবের দিকে। তীব্র ছাদে যেতে তেমন বেগ পায়নি। এখানে কত মানুষই তো আসে, তীব্রতাই। তীব্র ক্লাবে গিয়ে আশপাশ দেখতে চাইছে। ক্লাবের পরিবেশ বাকি ক্লাবের মতোই। তখন তীব্রের কাছে একটা ছেলে এসে জিজ্ঞেস করে, এইখানে পুরনো বলে মনে হচ্ছে না, নতুন? তীব্র ছেলেটার দিকে কেয়ার না করে আশেপাশে তুরকে খুঁজতে লাগলো। ছেলেটা ওর সামনে ডান হাতে তুড়ি বাজিয়ে বলল, হে ব্রো, কথা বলছো না যে? তীব্র এবার ছেলেটার দিকে তাকালো। হাফ প্যান্ট, সাথে হাতা কাটা স্যান্ডো গেঞ্জি। কোথায় কোথায় যে কানের দুল পড়েছে ইয়াত্তা নেই। হাতে তো মেয়েদের মতো কিসব পড়ে আছে। মাথার দুপাশে খালি, মাঝে মুরগের ঝুঁটির মতো কয়েক গুচ্ছ চুল। বোঝাই যাচ্ছে এটা মোরগের বংশভূত কোনো মানুষরূপী প্রাণী, যে ওর সামনে বলছে ম্যা। যার সাথে তীব্রের কথা বলার ইচ্ছে নেই, ও বিরক্তির ভাব প্রকাশ করলো। কিন্তু প্রাণীটা মেবি তীব্রের কথা বুঝতে পারেনি, তাই ম্যা ছেড়ে হাম্বা ডাকা শুরু করেছে। হ্যাঁ ব্রো, তুমি কি আমার কথা শুনতে পারছো না? আমি ছাড়া এখানে সদস্য হতে পারবে না, সো রেসপেক্ট মি। এবার আর তীব্রের সহ্য হলো না। জোকারের কাজ সবসময় মজা লাগে না। সো ছেলেটাকে না সরার কারণে তীব্র একটু কপালে আঙুল দিয়ে স্লাইড করে নিজের হাতটা টেনে দিল এক থাপ্পড়। এক থাপ্পড়ে মূলত চোখ উল্টে গেল। কিছুক্ষণ চক্কর খেয়ে ছেলেটা বলল, ভাই আমি তো মজা করছি, বলুন কি দরকারে এসেছেন? এবার যেন তীব্র স্যাটিসফাই হলো। তুর কই? তুরকে দিয়ে কি করবেন? ওই মেয়ে যা জিনিস, পুরাই বোম্বাই। তীব্র রাগী চোখে তাকাতেই গলা সুর নরম করে বলে, সে যাই হোক, আমার কি। সামনে গিয়ে বাদিকের কর্নারে যে স্পেশাল রুম আছে সেটা তুরের। আমি যাই ভাই, ভালো থাকবেন। বলেই তীব্রকে সালাম দিয়ে পাশ কেটে গেল। তীব্র নিজের গন্তব্যে হেঁটে যাচ্ছে। আশেপাশের মেয়েগুলো ভুরু কুঁচকে দেখলো ওকে। ও সোজা তুরের রুমটায় ঢুকলো। আর রুমে গিয়ে যা দেখলো তাতে পুরাই তুর সেদিনের মতোই টি শার্ট জিন্স পরে সিগারেট টানছে। মুহূর্তে তীব্রের দুনিয়া চক্কর দিল। তুর পাশে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিতেই
দরজার দিকে চোখ গেল। হাতের থেকে গ্লাস আর সিগারেট দুটোই পড়ে গেল। ও দ্রুত বসা থেকে দাঁড়িয়ে শুধু এইটুকু বলতে পারল, তীব্র আপনি। আর কিছু বলার সুযোগ পেল না। তীব্র এসেই শরীরের সর্বশক্তি দিয়ে পরপর দুটো চর বসিয়ে দিল তুরের গালে। একই গালে পরপর দুটো চর এতই দ্রুত লাগে যে তুর কিছু বুঝে ওঠার আগেই সব নীরব। লাঠি দিয়ে ফাঁকা মেঝেতে বাড়ি দিলে যে শব্দ হয়, ঠিক সেরকম প্রতিধ্বনি হতে লাগলো চারদিকে। তুর সোফায় মুখ থুবড়ে পড়ে। কয়েক মুহূর্তে ফর্সা গাল লাল হয়ে নীলাভ হতে শুরু করে। তুর সোফা থেকে মুখ তুলে দাঁড়াতে দাঁড়াতে বলে, হাউ ডেয়ার ইউ। আবার সেই শব্দ ওঠার আগেই ঠিক একই গালে আরেকটা চর বসায় তীব্র। এবার তুরের চোখ দিয়ে আপনাদেরই পানি পড়তে শুরু করছে। ও আর ওঠার সাহস পেল না। যে অবস্থায় তীব্র ওকে দেখেছে তাতে এই থাপ্পড় যে কিছুই না তুর জানে। তুরকে এখন মেরে ফেললেও ওর রাগ কমবে না। মরাটা বড় কথা নয়, কিন্তু এই থাপ্পড় খাওয়াটা সহ্য করার ক্ষমতা ওর নেই। তাই ও সোফায় হাঁটুতে মুখ গুজে স্টাইলে বসে রইল। ওখানের সবাই রীতিমতো তীব্রের আর তুরের এই বিহেভে অবাক। তখন একটা ছেলে এসে বলল, কে রে তুই? এই ক্লাবে এসে এখানের মেয়েকে। তীব্রের আর সহ্য হলো না। একে তো তুর চুপচাপ বসে থেকে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ বসে আছে। তুর কিছু বললেও তো ওকে কয়েকটা চড় দিত, কিন্তু তুর চুপচাপ থেকে রাগটা আরও বাড়িয়ে দিল। তার ওপর এই ছেলের হিরোগিরি সহ্য হলো না। ও ছেলেটার মাথাটা পাশে থাকা কাঁচের টেবিলের সাথে সজোরে আঘাত করে চেঁচিয়ে বলল, এখানের কারো যদি আমার আর তুরের কথার মাঝে নাক গলানোর ইচ্ছে হয় তবে তার এই হাল হবে। ওর কথায় কেঁপে উঠল তুরসহ সকলে। তখনই সাম আসে। এখানে কি হচ্ছে? তীব্রের দিকে নজর পড়তেই বলে, ডক্টর রায়হান। তীব্র রাগী চোখে ওর দিকে তাকায়। সরি স্যার, ওনারা আপনাকে চিনতে পারে নাই। ওই জায়গা খালি কর। সবাইকে নিয়ে বেরিয়ে গেল সাম। বাইরে এসে এক প্রকার হাফ ছেড়ে বাঁচল। তখন একটা ছেলে এসে জিজ্ঞেস করে, কিরে, তুরকে রাইখা আমাকে বাইর করে দিলি যে? লোকটা যদি তুরে কিছু করে? কথাটা শুনেই সাম ছেলেটাকে থাপ্পড় মারে। আর নিজে বাঁচলে বাপের নাম। এইটাই হলো ডক্টর রায়হান, তুরের সে হাজব্যান্ড। ভাবছিলাম তো তুরে সাইরা দিছে, কিন্তু এর দেহি বউয়ের প্রতি দরদ কম না। তুর এখনো গুটিসুটি মেরে বসে আছে। তীব্র ওর চুপ থাকার কিছু বলতে পারছে না। ও নিজেকে শান্ত করে তুরের সামনে সোফায় বসে পড়ে। তারপর মাটি থেকে জ্বলন্ত সিগারেট উঠায়। সেটা তুরের দিকে এগোতেই তুর অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু ওকে অবাক করে দিয়ে তীব্র সিগারেটটা ওর দিকে এগিয়ে বলে, কি হলো তুর, নাও। আমাকে দেখে ফেলে দিলে কেন? তুমি তো আমাকে বলেই দিয়েছো তুমি আগের মতো নেই, বদলে গেছো। আমিও মেনে নিছি, তাহলে ভয় কেন পাচ্ছ? তুর চুপ, একেবারে স্তব্ধ, হাত পা কাছে। আমাকে রাগিও না তুর, যেটা বলছি সেটা করো। ধরো বলছি সিগারেট। তীব্রের ধমকে কেঁপে ওঠে ও। তীব্র ইশারা করতেই কাপা কাপা হাতে তা ধরে, কিন্তু তীব্রের দিকে তাকানোর কারণে ভুলবশত জ্বলন্ত দিকটা ধরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। আর তীব্রের হাত থেকে সেটা পড়ে যায়। এটা দেখে তীব্র একবার সিগারেট আরেকবার তুরের দিকে তাকায়। এবার বেশ শান্ত গলায় বলে, মাটি থেকে তোলো। তীব্রের কথা মতো ও তোলে ঠিকই, কিন্তু কাঁপছে, কি করতে চাইছে বুঝতে পারছে না। তখনই তীব্র বলে, মুখে দাও, দাও। এতক্ষণ তীব্রের কথা শুনলেও এবার যেন সাহসে কুলালো না। তীব্রের কথা মানতে আরও ভয় লাগছে। কি হলো, দাও। আপনি? আর কিছু বলতে পারল না। রক্ত জমাট বাঁধা গালে আর একটা থাপ্পড় দিয়েই তুরের গাল দুটো চেপে ধরল। এখন কেন পারছিস না? একটু আগে যেটা করলি সেটা আমার সামনে করতে বাচ্ছে তোর? এই ঠোঁটে তুই সিগারেট ছুঁয়েছিস যেখানে আমি আমার ভালোবাসার পরশ দিতাম। এত সাহস হয় কি করে তোর? এবার তুর আর শান্ত থাকতে পারল না। ব্যথায় যন্ত্রণায় হু হু করে কেঁদেই দিল। সেই কান্না যাও 5 বছর আগে কাঁদত। তীব্রকে ভয় পাওয়ার সেই কান্না। ভেবেছিল তা ভুলে গেছে, কিন্তু আমার লাগছে সারণ তীব্র, প্লিজ, ব্যথা পাচ্ছি। তাই নাকি? তা কই ব্যথা লাগছে? আমার তো মনে হয়েছিল স্বভাবের সাথে নিজের শরীরের পরিবর্তন করেছিস। আমার ছোঁয়ার অনুভূতি যেমন ভুলে গেছিস, তেমনি আমার ব্যথাটাও গায়ে লাগে না। তুর কাঁদতে কাঁদতে বলল, আমার সত্যি লাগছে। এইটা শুনেও তুরকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর ড্রিঙ্কসের বোতলটা হাতে নিয়ে বলে, সেই ব্র্যান্ড যে আমি কখনো খেতাম। যাই হোক, এখন একটা কথা বল, রিদমকে আর তোর সাথে সম্পর্ক কি? আচ্ছা বাদ দে, সম্পর্কের ব্যাপারটা পরে হিসেব করব। ও
ও কি জানে না তোর স্বামী আমি আছি না ছিলাম পরের কথা। তারপরে ও কিভাবে তোকে বিয়ে করতে চায়। আর তুই আমার তুরের চুলগুলো ধরে নিজের কাছে নিয়ে এসে বলে তীব্রতার ব্যবহারে টিস্যু পেপার কাউকে টাচ করতে দেয় না। সেখানে তুই আমার ভালোবাসার একমাত্র আলো ছিলি। তোর সাহস কিভাবে হলো আরেকজনের কাছে যাওয়ার? উঠে দাঁড়িয়ে সজোরে টেবিলে লাথি মারে। তোর কি করবে বুঝতে পারছে না। তীব্র রিদমকে নিয়ে যা বলছে তাও যেন বোধগম্য হচ্ছে না। নিজের দিশা হারিয়ে ফেলেছে। কিরে কথা বলছিস না কেন? আশেপাশে কিছু দেখলো, একটা হকি স্টিক পেয়ে তুরের দিকে মারতে গেল, কিন্তু না, ও আশেপাশে সব কিছু ভাঙতে লাগলো, পুরো তছনছ করে দিয়েছে। রিদমকে কি সম্পর্ক? ভালোই ভালোই বলছি বল তোর, নইলে কিন্তু। আমি কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে, শ্বাস নিতে পারছে না। আজকে হয় তোকে মারবো, তারপর নিজে মরবো। অনেক শখ না মরার, তাই এসব গেলছিস। যা তোর শখ পূরণ করে দেব। বল রিদমকে। কথা আসছে না। তীব্রর কাছে এসে হকি স্টিকটা তুলতেই তুর ভয়ে তীব্রের পেট জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুনিয়ার সবচেয়ে সেফ স্থান, কেউ চাইলেও পারবে না এখান থেকে ওর কোনো ক্ষতি করতে, তীব্র নিজেও না। সম্ভব না তীব্রের পক্ষে। তীব্র হকি স্টিক হাতে নিয়ে কাঁপছে, ঠায় দাঁড়িয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একসময় স্টিকটা পড়ে যায় হাত থেকে। ও তুরের মাথাটা কাঁপা কাঁপা হাতে ধরতে যায়, কিন্তু কোথাও একটা আটকে যায়। এত কিছুর পর তীব্রের একটা কথা মানতে কষ্ট হচ্ছে, ও ছাড়া তুরের মনে অন্য কেউ থাকতে পারে, অন্য কেউ ছুঁতে পারে ওকে। না, এটা কিছুতেই পসিবল না। সবটা সত্যির মাঝে এটা মিথ্যা। তুর শুধু ওর, অন্য কারো নয়। তুর কিছু বলতে পারছে না, অনবরত কেঁদেই চলেছে। তীব্র নিজেকে ওর থেকে ছাড়িয়ে ওখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তুরের হাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিজের হাতে আবদ্ধ করে বলে, ভালোবাসার জন্য তোমাকে দেওয়ার কথা রাখতে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। নিজের দেওয়া কথা বারবার বাধা হয়েছে তোমার কাছে ফিরতে, কিন্তু কথায় আছে না, মন ঠিকই ভালোবাসার রাস্তা খুঁজে নেয়। আমিও তাই করেছি। তোমাকে তোমার কাছ থেকে নেওয়া দামি কিছু ফিরিয়ে দেওয়ার অজুহাতে তোমার কাছে এসেছিলাম। অন্য বাহানা দিয়ে তোমাকে পেতে চেয়েছিলাম, যাতে তোমাকে দেওয়া কথা ক্ষুণ্ণ না হয়। তবু তোমাকেই চাই তোর। দেখো না, যাকে কাউকে দেখতে দিতে চাইনি, নিজের চোখে আগলে রাখতে চেয়েছি, সে নাকি অন্য কাউকে। কিছুক্ষণ থেমে, আমাকে আঘাত করতে নিজেকে কোথায় নামিয়ে নিয়েছো জানো? আমাকে কষ্ট দিতে নিজের মানুষদেরও কষ্ট দিয়ে ফেলেছ। তীব্রকে জড়িয়ে শুধু কাঁদছে। আর পারছি না আমি। সবটা তোমার থাক। যেটা তোমাকে দিতে এসেছিলাম সেটা অযোগ্য তুমি, তার যোগ্যতা তোমার নেই। আর অপ্রাপ্তির দান করব না আমি। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা। এরপরে নিজেকে আর নিজের চোখে ছোট করতে পারবো না। ভালো থেকো। তুরকে নিজের থেকে ছাড়িয়ে চলে গেল তীব্র, আর তুর সেখানেই বসে কাঁদতে লাগলো। তীব্র সোজা তুরের বাড়িতে ওর বাবা মায়ের কাছে। তীব্র দরজা নক করতেই তুরের মা দরজা খোলে। তীব্রকে পুরোপুরি বিধ্বস্ত লাগছে। তুমি? আপনার হাজব্যান্ড কোথায়? তীব্রের কথায় অপ্রস্তুত হন উনি। তখনই তুরের বাবা তাহনাফ রহমান আসে। ওনাকে দেখে তীব্র খেপে যায়। কি বলেছিলেন আপনারা? আমি না থাকলে আপনাদের মেয়ে খুশি থাকবে। আর আপনার বড় ভাই কি বলেছিল? আমার ছেলে আর আমি আপনার মেয়ের জন্য অভিশাপ স্বরূপ কালসাপ, যে কিনা আমার সন্তানের মৃত্যু কামনা করেছিল। আমার কথাটা, কোনো কথা শোনার নেই। কম অপমান পাইনি আপনাদের থেকে। নিজে সব কিছু ভুলে আপনাদের জন্য পড়েছিলাম, কিন্তু আপনারা আপনাদের কথায় বাধ্য হয়ে আমি আমার দুধের শিশুকে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। মা ছাড়া বড় করেছিলাম। এমনকি আপনাদের বলেছিলাম ছেলের কথা তুরকে জানাতে, কিন্তু আপনারা নিজের মেয়ের ভালোর জন্য তা করেননি। চুপ করে আছেন। তিনি তার ভাইয়ের কথাতে এসব করেছেন। ভালো হয়েছে আপনার মেয়ের সুস্থ হয়েছে, কিন্তু স্বাভাবিক না। নিজেদের বুঝেছেন, মেয়ে কী চেয়ে জানতে চাননি। সো এখন আবার কিছু করার নেই। আমি নিজেকে অপমান করে বারবার পারবো না। ভুল হয়ে গেছে, তার মাসুল দিচ্ছি আমরা। অনেক চেষ্টা করেও তুরকে ফেরাতে পারিনি। এখন যদি তুমি না, পারবো না আমি। বারবার সব কিছুর দায় নিয়ে ক্লান্ত আমি। সেদিন আপনাদের অনুরোধে বাধ্য হয়েছি, আপনাদের কথায় পারিনি ওর সাথে কথা বলতে, আর আজ পারবো না। চুপ আছে ওনারা। চলে যাচ্ছি আমি, যেখান থেকে এসেছিলাম সেখানে। তুরকে শুধু ভালোবাসার খাতিরে মেনে নিতাম যদি না তাইয়ান থাকতো। তাইয়ানকে তুরের মতো মা আমি দিতে চাই না। ভালো থাকবেন, চলে যাচ্ছি। শোনো, আরেকটা কথা, তুর যেন কোনো দিন ছেলের ব্যাপারে জানতে না পারে।
মেয়ের ভালোর জন্য যখন ওকে বলেননি, তখন দয়া করে স্বার্থপর হয়ে এবার বলতে যাবেন না, কারণ আমি আর ফিরব না। জানলে আপনার মেয়ে খারাপ বই, ভালো হবে না। আসি। আর কথা না বলে বেরিয়ে যায়। ও সত্যি চলে যাওয়ার জন্য মন স্থির করেছে, থাকবে না ও আর এইখান থেকে চলে যাবে। দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ তুমি তীর। সারাদিন শুধু বায়না আর বায়না। আব্বু আসবে একটু বাদেই, তখন যা চাওয়ার চেয়ে নিও, আমি পারবো না। আত্মা মাম্মা, ওই পতা তেলেটা আমাদের বাতায় কেন আতে? তীরের এই কথায় তোয়া বেশ রেগে যায় ওর দিকে, তারপর তাকায়। এটা কি হচ্ছে তীর? তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? তাইয়ান তোমার বড় ভাইয়ের মতো, ও আমাদের বাসায় এসেছে বলে এমন করছো? কথাটা শুনে তীরের গাল ফুলে যায়। ও কিছুক্ষণ চুপ থেকে ওর দাদুর রুমে যায়, আর গিয়ে যা দেখে তাতে কান্নাই করে দেয়। ওর দিদা মানে ওর বাবা তায়ানের মা তাইয়ানকে আদর করছে। ও গিয়ে তাইয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা আমাল দিদা বলে জড়িয়ে ধরে। এটা দেখে তীরের দিদা বলে, এটা কি হচ্ছে? আমি তো দুজনেরই দিদা। না, তুমি আমাল দিদা, ওই পতা তেলে তার না, বলেই ভ্যা করে কেঁদে ওঠে। ধাক্কা দেওয়াতে তাইয়ানের রাগ উঠলেও ওর কান্না দেখে কিছুটা মন খারাপ হয়। ও মুখ বাঁকিয়ে অভিমানী কণ্ঠে বলে, তোর মতো পচামের দিদা লাগবে না আমার, বলে দৌড়ে চলে আসতে ধরে। তখনই তায়ানের সামনে পড়ে যায়, আর তায়ান ওকে কোলে নিয়ে বলে, কি হয়েছে তাইয়ানের? কিছু না, গাল ফুলিয়ে কথাটা বলল। তায়ান বুঝলো কিছু নিয়ে আপসেটও, কিন্তু আমার তো মনে হচ্ছে কিছু হয়েছে। তাইয়ান কান্না মিশ্রিত গলায় বলল, আমি পাপাইয়ের কাছে যাব, বলে কান্না করে চোখ মুছতে লাগলো। তান কিছুটা অবাক, তারপর থেমে বলল, পাপাই তো সকালে গেল, আর এখন তো ঘড়ির দিকে তাকিয়ে কেবল 2টা বাজে। আসলে ছেলেটা একদম তীব্রের উপর ডিপেন্ড এইটুকু সময়ের জন্য। বলুন না আঙ্কেল, পাপাই কোথায়? স্মিত হাসলো তান। পাপাই একটু কাজে গেছে, চলো খেয়ে নিই আমরা, না হলে পাপা এসে রাগ করবে। পাপাই ছাড়া খাবো না। পাপাই তো সকালে খাইয়ে দিয়ে গেল আপনাকে, আপনি যদি এখন না খান তাহলে তো উনি আমাকে বকবে, বলবে আমি আপনার খেয়াল রাখতে পারিনি। এটা কি ঠিক? চুপ করে আছে তাইয়ান। তাহলে আপনি আর আমি আজকে লাঞ্চ করবো একসাথে। আপনি একটু অপেক্ষা করেন, আমি ফ্রেশ হয়ে আসি। তাইয়ানের ভরাট গালে একটা চুমু দিল তান, তারপর ওকে নামিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর খাবার টেবিলে ফিরে এলো তান। তান আজকে অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় এসেছে। টেবিলে তানের বাবা মা, তীর, তান আর তাইয়ান বসে আছে। তোয়া খাবার সার্ভ করছে। তীর পা দুলিয়ে দুলিয়ে তাইয়ানকে দেখছে আর ভেংসি কাটছে, আর ওদিকে তাইয়ান রেগে ফুলছে। তোয়া তাইয়ানকে খেয়ে দিতে গেলেই তীর কেঁদে ওঠে, আমি খাবলা। তোমার আবার কি হলো? অবাক চোখে মেয়ের দিকে তাকে জিজ্ঞেস করলো তোয়া। তুমি আমাল মা, ওই তেলেকে কেন খাওয়াবে? দেখলে তোমার মেয়ে কি হিংসুটে হয়েছে? তানকে উদ্দেশ্য করে। তান মেয়ের দিকে তাকালো। আচ্ছা, আজকে আমি পরীকে খাইয়ে দিই, প্রতিদিন তো মায়ের কাছে খায়। মাথা নাড়ে তীর। ওর মাকে আর তাইয়ানকে ভেংসি কাটে। তান ওকে খাইয়ে দেয়, কিন্তু তাতে কুলায় না। ওর দাদা দাদির হাতেও খায়, তারপর তোয়ার হাত থেকে খাওয়ার জন্য বায়না করে। তোয়া তাইয়ানকে খাওয়াচ্ছিল, কিন্তু তুরের জন্য পারে না, বাধ্য হয়েই তীরকে খাওয়ায়। তাইয়ানের জন্য খুব হিংসে হতে লাগলো। কত মানুষ তীরকে খাইয়ে দিচ্ছে, আদর করছে, কিন্তু ওকে শুধু তোয়া আন্টি খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা খেয়াল করলো তান। ও নিজেও তাইয়ানকে খাইয়ে দিতে চায়, কিন্তু বাধা সাধল তীর। আব্বু, তুমি ওকে পড়ি, তুমি শুধু আমার হাতে খাবে বলেছিলে, কিন্তু মাম্মের হাতে খেয়েছো, তাই তাইয়ানকেও আমি খাইয়ে দেব। এটা শুনে তীর কান্নাভাব নিয়ে তাইয়ানের দিকে তাকালো। তাইয়ান এবার ওকে ভেংসি কাটলো, তাতে তীর কান্না করে দিয়ে বলল, আমার মাম্মা আম্মুর হাতেও কেন খাবে, বললেই, বলে আবার কেঁদে দিল। তো বেশ রেগে গেল। ওর রাগ দেখে তানের বাবা বলল, রাগ করছো কেন? বাচ্চা মেয়ে, আর বাচ্চারা এমন করে। ভাই তুই এদিকে আয়। তীরকে নিজের কাছে নিয়ে আসে ওর দিদা। কি মুশকিল, মেয়ে হয়েছে তো সিটকে কাঁদুনে, থামার নাম নেই। ওর দিদা দাদা তীরকে শান্ত করতে লাগলো। তান তোয়াও আদর করলো। তখন তোয়া ওকে কোলে নিয়ে বলল, ওরে আমার ডল বেবি, হিংসে হচ্ছে খুব। মাম্মাম সবচেয়ে বেশি তোমায় ভালোবাসে। মাম্মামের কথায় রাগ করে কেউ? বোকা। তাইয়ান আমাদের মেহমান, ওর পাপাই কাজে গেছে, তুমি যদি এমন করো তাহলে হবে? আর আমি তোমাকেই বেশি ভালোবাসি সোনা, তোমার পাপাইয়ের মতো না, তার চেয়েও বেশি। তত্তি আব্বু? মার চেয়ে বেশি কেউ ভালোবাসে না।
তবে আব্বুও কিন্তু তোমাকে মায়ের মতোই ভালোবাসে, বুঝলে হিংসুটে বুড়ি। তীর থামলো, সবাই ওকে থামিয়ে নিজেদের মতো বসে পড়লো। কিন্তু কথাগুলো তাইয়ানের মনে ইফেক্ট করলো। সত্যি তো ওর মা কই? তো আন্টিকে কাল থেকে দেখে আসছে কত ভালোবাসে তীরকে, ওর মাও তো ওকে এত ভালোবাসবে। তীরের মতো ওর মা দাদু দিদা থাকার কথা, ও তাদের কাছ থেকে আদর পাবে, গল্প শুনতে পারবে, যেমন আজও শুনেছে। কিন্তু তীরের জন্য পারেনি, কারণ তারা তীরের দাদু দিদা ছিল। ওর দাদু দিদা হলে তীর এমন করতে পারতো না। তখন তোয়া তাইয়ানকে খাওয়াতে গেলে তাইয়ান বলে ওঠে, তো আন্টি, সবার কি মাম্মাম পাপাই থাকে? করুণ চোখে তোয়ার দিকে তাকিয়ে কথাটা বলল। তোয়া কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে জবাব দেয়, হ্যাঁ, কিন্তু কেন? তাহলে আমার মাম্মাম নেই কেন? আমার কেন শুধু পাপাই? তীরের মতো আমারও পাপাইয়ের সাথে মাম্মামের থাকার কথা, তাই না? কথাটা শুনে ওখানে সবাই বিস্ফোরিত চোখে তাইয়ানের দিকে তাকায়। বড্ড অসহায় লাগছে ওকে। ওনারা নিজেদের মুখ চাওয়াচাই করলো, কিন্তু কিছু করতে পারল না। তোয়া কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তান ইশারায় না করে। ওরা চুপ থাকে, তাইয়ান আর কথা বলে না। তান কথা ঘুরিয়ে তাইয়ানকে অনেক কিছু বলে, কিন্তু ও মুখটা ভার করেই ও শোনে। বিকেলের দিকে তীব্র তায়ানের বাড়িতে আসে, এসে তাইয়ানকে ডাকে। বাবার কণ্ঠ শুনে তাইয়ান দৌড়ে ছুটে আসে। কাছে আসতেই তীব্র ওকে কোলে তুলে খানিকক্ষণ জড়িয়ে রাখে। তার মাঝেই তান আর তোয়া আসে। ওদের দেখে তাইয়ানকে কোল থেকে নামায় তীব্র, তারপর হাঁটু গেড়ে বসে ছেলের গালে হাত দিয়ে বলে, পাপাই দুপুরে খেয়েছে তো? মাথা নাড়ে তাইয়ান। তো আন্টি আর তান আঙ্কেল খাইয়ে দিয়েছে আমাকে। এটা শুনে হাফ ছেড়ে বাঁচে তীব্র, ছেলের গালে চুমু দেয়। এটা দেখে তোয়া বলে, ভরসা নেই নাকি? ভুলে যাবেন না, ও কিন্তু একসময় আমার কাছেই ছিল। আপনার চেয়ে ভালো না রাখলেও খারাপ রাখিনি। হালকা হেসে উঠে দাঁড়ায়ও, তাইয়ানের চুল হাতড়ে বলে, ভরসা না থাকলে রেখেই যেতাম না। তবে তোমাদের উপর ভরসা থাকলেও এনার ওপর নেই। আমি না থাকলে খায় না। বেশ অবাক হয় তান। তুই কি সবসময় ওর সাথে থাকিস? যখন বাইরে যাস ভিডিও কলে সামনে বসে থাকতে হয়। অনেক দুষ্ট হয়েছে। যাই হোক, তীর কই? ঘুমাচ্ছে। তোয়ার উত্তর। তীব্র নিচের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তোয়ার দিকে দেয়। ধরো। এটা কি? হাতে নিয়ে, জানতাম না তোমার মেয়ে হয়েছে, তাই কিছু আনতে পারিনি, এখানে এসে নিয়ে এলাম। এমনিতে অনেক করেছো তুমি তাইয়ানের জন্য। প্রতিদান দিচ্ছেন? যা করেছো তার ঋণ শোধ করার মতো না। 6 মাস ও তোমার কাছে ছিল, এটা উপহার। এমনিতেই কিছুই দিতে পারিনি তীরকে, তাই যাবার আগে দিয়ে যাচ্ছি। কথাটা শুনে তান তো দুজনেই ভুরু কুচকায়। চলে যাবি মানে? দুজনের কণ্ঠেই উৎকণ্ঠা। চলে যাচ্ছি। আজ রাতেই ফ্লাইট, তাই সবটা ফিক্স করতে দেরি হয়ে গেল। এখান থেকে ফার্ম হাউস, ওখান থেকে সোজা এয়ারপোর্ট। আপনি এটা কীভাবে বলতে পারেন? আপনি চলে গেলে? বেশ উত্তেজিত হয়ে পড়ে তোয়া, কিন্তু তখনই তাইয়ানের দিকে চোখ পড়ে। ও জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি কথা তা বুঝতে পারছে না। দেখ, তুই শান্ত হ। আমি জানি এখন ব্যাপারটা আগের মতো নেই, কিন্তু আমাদের হাতে কিছু করার নেই। শেষ ভরসা তুই। নিজেদের কথা না ভাব, অন্তত তাইয়ানের কথাটা ভাব। তীব্র স্পষ্ট গলায় উত্তর দিল, ওর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, তাছাড়া ভালো আছি। তো প্রায় কেঁদে দিয়েই বলল, প্লিজ ভাইয়া, এমনটা বলবেন না। আমি আসছি। আর কোনো কথা বলার সুযোগ দিল না। তাইয়ানের হাত ধরে বেরিয়ে গেল। প্লিজ ওনাকে আটকাও তান। উনি চলে গেলে তুরকে আর ফেরানো যাবে না, বাকিটুকু শেষ হয়ে যাবে। অঝরে কাঁদতে শুরু করে। প্লিজ কেঁদো না, আমি দেখছি। তান নিজেও বেরিয়ে যায়, কিন্তু তার আগেই তীব্র গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দম বন্ধ হয়ে আসছে ওর, অসহ্য লাগছে, নিতে পারছে না আর। ওদিকে তোয়া বারবার তুরকে ফোন করছে পাগলের মতো, কিন্তু সেটা বারবার কেটে যাচ্ছে। সন্ধ্যার পর তুর এখনও ক্লাবের সোফায় বসে আছে। বাম গালে পুরো রক্ত জমাট বেঁধে গেছে। ওর কাছে যাওয়ার কেউ সাহস পাচ্ছে না। সবার নিজেদের মধ্যে কানাঘুষা করছে। যা তুর যে বুঝতে পারছে না তা নয়। তখনই ক্লাবে রিদাম আসে। ক্লাবের পরিবেশ বেশ থমথমে, কারো মুখে কোনো কথা নেই। গতিবিধি বেশ ভালো লাগলো না। ও সামের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে রে এখানে? আজ তোদের কপাল ফুটো হয়ে গেল নাকি? ওর কথায় সাম মুখে একটা বিদঘুটে হাসি দিয়ে বলে, আমার কপাল ফুটো হলেও তোর ভাগ্য ফুটো হওয়ার চান্স আছে। কিছুটা ভুরু কুচকায়। মানে অট্ট হাসি দিয়ে, তুরের কাছে যাও, বুঝবা মামা।
রিদম বুঝল না, কিছু জানতে চাওয়ার আগেই সাম চলে গেল। তাই রিদম মনে মনে কিছু আউড়ে তুরের কাছে গেল। তুরের কাছে গিয়ে শুধু এতটুকু বলল, কি হয়েছে তুর? তার সাথে সাথে তুরের হাতের একটা চর ওর গালে পড়ল। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে এলো রিদমের, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে এতটা? তখনই নজর যায় তুরের গালের দিকে, রক্ত জমাট বেঁধে আছে। এই তোমার গালে হাত দিতে যায়, কিন্তু তুর ওর হাত ছিটকে ফেলে দেয়। ডোন্ট ডেয়ার টু টাচ মি। প্রচণ্ড রেগে, ওকে ওকে কাম ডাউন। এরকম হয়েছে কিভাবে? তখনই তুর প্রচণ্ড চেঁচিয়ে বলে, তোমার সাহস কিভাবে হয় নিজেকে আমার বিএফ বলার? তুমি নাকি আমাকে বিয়ে করতে চাও? জাস্ট সেদিন তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে হেল্প করেছি, বাকিদের মতো না ভেবে তোমার সাথে ঘুরেছি, আর তার জন্য তুমি সবার কাছে আমাকে নিজের গার্লফ্রেন্ড বলবে? হাউ কুড ইউ? এত সাহস পেলে কই থেকে? তুর, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কেন এসব বলতে যাব? তাছাড়া তখনই তুর এক হাত দিয়ে ওর শার্টের কলার ধরে, আমি বাচ্চা নই, আর না ঘাসে মুখ দিয়ে চলি যে তুমি আমাকে যা বোঝাতে চাইবে তো তার মতো তাই বুঝবো। জাস্ট গেট লস্ট, আমার চোখের সামনে থেকে যাও, বলে ওকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর সোফায় বসে বড় বড় নিঃশ্বাস টানতে লাগলো। ও কেন রাখছে জানে না, তীব্রের মার খাওয়ার জন্য, নাকি তীব্র ওকে রিদমের গার্লফ্রেন্ড বলেছে তার জন্য, নাকি দুটি সংমিশ্রণ। ওদিকে রিদম নিজের শার্ট ঠিক করে রাগে গজগজ করতে করতে কাউন্টারে যায়। তখনই ওর সামনে একটা ড্রিঙ্কসের গ্লাস ধরে, নে খেয়ে নে। এত কষ্টের পোষা পাখি খাঁচায় ঢোকার আগে যদি হাত ফসকে যেতে চায় তখন আর কি করার? সাম, তুই কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস? দিচ্ছি বই কি। গ্লাসটা কাউন্টারের টেবিলে রেখে, দেখ আমি তো মাছের আশা করিনি, তাই ঝোল টোল যা পাইছি তাই লাভ। তাই পাখি ফুরত হইল চিন্তা নেই, কিন্তু তুই তো বছর ধরে পিছে পড়ে রইলি, যদিও আমার চেয়ে তুই বেশি কামাইছস। আমার পুরোটাই চাই, সঙ্গে এইটারেও। এই না 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 না, এমন কথা ভুলেও বলিস না, আজকে যা দেখছি তারপর এসব মুখে আনাও পাপ। তবা তবা। নিজের গালে থাপ্পড় মেরে ভুরু কুচকালো রিদম। কেন? আর তুরের গালে কি হয়েছে? থাপ্পড়ের দাগ। কথা শুনেই শুকনো গলায় বিষম খেলো রিদম। আর ইউ জোকিং? তুরকে মারার সাহস? এইটা শুনেই এই অবস্থা? যে মেরেছে তার নাম শুনলে কি করবি? কে? এসআর কোম্পানির মালিক ডক্টর রায়হান, মানে তুরের প্রাক্তন বা বর্তমান হাজব্যান্ড, কোনটা ঠিক বুঝিনি। সত্যি উনি? কি বলবো ভাই, বিশ্বাস কর, যেমন দেখতে তেমন বডি তেমন স্টাইল। উফ, মেয়ে হলে আমি প্রপোজ করতাম। আর এসেই কি করলো, যার সামনে কথা বলতে ভয় লাগে তাকে পরাপর ঠাস ঠাস করে দুইটা। বাঘিনী কিছু বলতে যাবে তার আগেই আর একটা, তৎক্ষণাৎ বাঘিনী চুপ, তার কিছুক্ষণ পর আবার আর একটা। উফ, ছবির পুরো পয়সা উসুল করার মতো সিন। এই মাইয়া যা জ্বালাইছে সব এই চরগুলোয় ধুইরা দিছে। তোর কিছু বলল না, অট্টহাসিতে ফেটে পড়ল। 3টা থাপ্পড় খেয়ে চুপ। ও যদি ঝালমরিচ হয় তাহলে ওই ব্যাটাও বোম্বাই মরিচ, একদম মেড ফর ইচ আদার। তার মাঝে তুমি কেন মামা? কিন্তু ওই লোক তো, দেখ তোরে ভালো আইডিয়া দেই, যা পাইছস তা নিয়ে সন্তুষ্ট থাক, আর চাইস না। আর ডক্টর রায়হান তোর জন্য ওকে মারছে, আর তার মতে তুই ওর বিএফ। মারছে তো ঠিক, মারার পর আদর কইরাও দিয়ে গেছে। এ থেকে বোঝা যায় ব্যাটায় তুরের লাগে কতখানি পাগল। তুই কি বলতে চাস? এত কিছু করে তুরের ছেড়ে দিমু? ভালোর জন্য তাই কর। হ্যাঁ, কইতাম যদি তুরের পটাইতে পারতি। যেই মেয়ের 2-3 বছর ঘোরানোর পরে টাচ পর্যন্ত করতে পারলি না, তারে এখন তুই পাবি? এতদিন তা ওর হাজব্যান্ড ছিল না, এখন আসছে। রিদম চুপ। আরে এইটা এই জন্য বলতাছি, যখন ডক্টর রায়হান তুরকে স্টিক দিয়ে মারতে গেছিল তখন মাইয়া না পালাইয়া বড় ওনারে জড়াই ধরছে। ভাবতে পারোস? আমি হইলে চুলের মুঠি ধরে কি করতাম জানি না, কিন্তু হ্যাঁ, তোর জড়াই ধরার সাথে সাথে ঠান্ডা হইয়া যায়। বউরে আদর করিয়া গেল, আর উনি যাওয়ার পর মারিয়াকে মারছে। কারণও বলেছে এরকম হ্যান্ডসাম হলে বিবাহিত সমস্যা নেই, পটাই ফেলমু। আর এই কথায় সে কি অবস্থা করছে মেটার। স্যামের কথা শুনে রিদম নীরব। তোর সত্যি মনে হয় আমি তুরেরে সাইরে দিমু? সেটা তোর ব্যাপার, বাট আমার ইচ্ছা নাই ডক্টর রায়হানের সাথে টক্কর দেওয়ার। তুরকে আমি ছাড়ছি না, এত কষ্ট কইরা পাখি বড় করছি, চেষ্টা করবো না আর কিছু না পাই, আমার তুররে চাই, তারপর দেখমু ও কেমনে পালায়। বলেই স্যামের নিয়ে আসা গ্লাসে সিপ দিল। তীব্র আর তাইয়ান এয়ারপোর্টে পৌঁছেছে। তাইয়ানকে যাত্রীদের ওখানে বসিয়ে সব কিছু জেনে নিতে গেছে।
রাত 12টায় ফ্লাইট, এখন 8টা বাজে। ঋদ্ধ তীব্রের কথা মতো সব ব্যবস্থা করে রেখেছে। প্রয়োজনীয় কাজ মিটিয়ে তীব্র খাবার নিয়ে তাইয়ানের কাছে আসে। এসে দেখে তাইয়ান করুণ চোখে কোনো দিক তাকিয়ে আছে। এটা দেখে তীব্র ওর পাশে গিয়ে বসে, তারপর ওকে পানি খেয়ে ড্রাই ফ্রুট খাওয়াতে থাকে। তাইয়ান কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিতে থাকে। ব্যাপারটা যেন অস্বাভাবিক। তীব্র খাওয়া শেষ করে ওর মুখ মুছাতে মুছাতে বলল, কি হয়েছে, মুড অফ কেন? তাইয়ান চুপ। এটা দেখে আরও অবাক হয় ও তাইয়ানকে নিজের কোলে নেয়। তারপর আবার জিজ্ঞেস করে, কিন্তু তাইয়ান এবারও চুপ, তবে কিছুর দিকে তাকিয়ে রইল। তীব্রর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখে একটা মা তার ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর ছেলেটি একটা লোকের কোলে, হয়তো তার বাবা হবে। এটা দেখে ও বিস্ফোরিত চোখে তাইয়ানের দিকে তাকায়। ও ওদিকে কেন তাকিয়ে আছে? ছেলের মন বোঝার চেষ্টা করছে। যে জন্য এখানে এসেছিল সেইটাই কি তবে সত্যি হবে? তাইয়ান ওর মায়ের কথা জানতে চাইবে ভেবেই তীব্র চুপ। কিছুক্ষণ নীরবতার পর তাইয়ান ওর বাবার দিকে তাকালো। তীব্র তাইয়ানের ছোট ছোট আঙ্গুলগুলো শুয়ে দিতে দিতে নিজের হাতের মধ্যে পুরে নিল। তারপর চুমু এঁকে বলল, তাইয়ানের মন কেন খারাপ তা সে পাপাইকেও বলবে না। এটা শুনে তাইয়ান ওর দিকে তাকায়, তারপর মাথা নিচু করে বলে, তুমি রাগ করবে না? এটা শুনে ভরসার হাসি আসে তীব্রর। আমার চ্যাম্প যদি ব্যাট কিছু না করে তাহলে কেন রাগ করব? আমি জানি সে সবসময় ভালো কিছুই বলবে, সো বলুন। তাইয়ান তীব্রের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলে, সবার মাম্মা পাপা থাকে, আমার স্কুলের বন্ধুদের, তান আঙ্কেল, ঋদ্ধ আঙ্কেল, আর এই পচা তীরেরও। তাহলে আমার শুধু পাপাই কেন আছে? কথাটা শুনে তীব্র তাইয়ানকে জড়িয়ে ধরে, আর তাইয়ান বলে, তোয়া আন্টি তীরকে কত আদর করে, তীরের দাদু দিদা কত আদর করে, আমার কেউ নেই কেন পাপাই? তীব্র কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, পাপাই কি তোমাকে কম আদর করে? ভিজে আসে ওর গলা। তাইয়ান বুঝতে পারে পাপাই বোধহয় কষ্ট পেয়েছে। তাহলে তাইয়ান তীব্রের গলা জড়িয়ে ধরে, সরি পাপাই, আর বলবো না। তুমি আমাকে বেশি ভালোবাসো, আমার মাম্মাম চাই না তুমি কষ্ট পেও না। ছেলের কথায় তীব্র হাসে, নিজেকে সামলে নেয়। তখনই তাইয়ান মুখ তুলে তীব্রের দিকে তাকিয়ে বলে, আচ্ছা পাপাই, ডিজনিতে প্রিন্সদের যাদের মাম্মাম ছিল না তারা নাকি গডের কাছে ছিল, আমার মাম্মামও কি? তখনই তীব্র তাইয়ানের মুখ চেপে ধরে ওকে বুকে জড়িয়ে নেয়। এসব বলতে নেই বাবা, আপনার মাম্মাম আছে। কথাটা শুনে তাইয়ান বিশ্বজয়ের হাসি দেয়। সত্যি আমার মাম্মা আছে? মাথা নেড়ে হ্যাঁ বলে তীব্র। মাম্মামকে চাই আপনার? মাথা নাড়ায় তাইয়ান। আচ্ছা এনে দেব। তুমি কি বিয়ে করবে? অরিনা বলেছিল ওর পাপা নাকি বিয়ে করে ওর জন্য মাম্মাম নিয়ে এসেছে। ছেলের কথায় হাসে তীব্র। বিয়ে করলে খুশি হবে? হ্যাঁ। আচ্ছা তাই হবে, তোমার পাপা বিয়ে করে তোমার জন্য একটা ডল মাম্মাম নিয়ে আসবে, তালপাতার শিপের মতো কিউট। এইটাকে? আচ্ছা তুমি যেমনটা চাইবে তেমন, সুন্দর একটা মাম্মাম। এবার ভালো ছেলের মতো চুপ করে ঘুমাও। ফ্ল্যাট ছাড়তে দেরি আছে, নইলে কিন্তু মাম্মাম এনে দেব না। মাম্মাম তখনই এনে দেব যখন তাইয়ান পাপাইয়ের সব কথা শুনবে। আচ্ছা শুনবো, প্রমিস প্রমিস। ওদিকে তুরের মনে স্বস্তি নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কাটা 8:25 ঘরে। না চাইতেও কেন জানি অস্থির হয়ে উঠেছে। হঠাৎ গালে হাত ভর্তি কুকড়ে ওঠে, জ্বলছে গালটা। তখনই ব্যাগের দিকে নজর যায়। ও ব্যাগটা হাতে নিয়ে খুলতেই দেখে ফ্লাশ হয়ে ভাইব্রেট হচ্ছে, মানে কল করছে কেউ। সাইলেন্ট ছিল, রিং শোনা যাচ্ছে না। তুর ধরার আগেই কেটে গেল। তো আর কল করতেই দেখে কয়েকশো মিসড কল। ও কিছু ভাবার আগেই আবার কল এলো। তুর বিশেষ কিছু না ভেবে ফোনটা কানে দিল। কানে দেওয়ার সাথে সাথে তোয়ার ভয়ের তো আওয়াজে শুনতে পেল, হ্যালো তুর, বলছি ডক্টর রেহান চলে যাচ্ছে, চিরদিনের মতো চলে যাচ্ছে। কথাটা শুনেই তুরের বুকের ভিতর কি যেন দলা পাকিয়ে আসে। নিঃশ্বাস মনে হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। না চাইতেও চিৎকার বেরিয়ে আসতে চাইছে বুক চিরে, কিন্তু তা যেন কণ্ঠনালী থেকে ঠোঁট পর্যন্ত আসতে ব্যর্থ। কেন তাও ও নিজেও জানে না। কি হলো তুর, কিছু বলবি না? নিশ্চুপ তুর। তুর তোর তীব্র চলে যাচ্ছে, আর তুই তো বলার কি আছে? ওনার ইচ্ছে হয়েছে, উনি ঘুরতে এসেছে, ওনার ইচ্ছে হবে চলে যাবে। এতে আমার বলা না বলা, চাওয়া না চাওয়াতে কি আসে যায়? তুর স্তব্ধ তোয়া। আমি। আর কি বলছিস? উনি চিরদিনের জন্য চলে যাচ্ছে। উনি যে কোনোদিন ফিরবে তার কোনো ভিত্তি ছিল কি আশা? আমার চাওয়া না চাওয়ার কথা কেউ কোনোদিন ভাবেনি, আর আজ যে ভাববে না সেটা নিয়ে নতুন করে আর কি বলবো?
5 বছর আগেও উনি নিজের ইচ্ছে চলে গিয়েছিলেন, আর 5 বছর পরেও। এখানে আমার কিছু দেখছি না। এবার তো কপট রাগ হলো, তাই ও রেগে গিয়েই বলল, ভালোই তো, এবার আর কেউ তোকে কোনো কিছুর জন্য মানা করবে না বল। তুই নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে করে বেড়াবি, মদ, নেশা, নোংরামি যা ইচ্ছে করে বেড়াবি। তুরোর কথাগুলো শুনে হালকা হাসলো, তারপর শান্তভাবেই বলল, সবাই এতদিন তাই বলতো, শুধু তুই বুঝতে দেরি করে ফেলেছিস। আমি আসলেই খারাপ, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, সেটা আমি নিজেই জানি। আর শোন, খারাপকে খারাপের মতোই থাকতে দে, তোদের মতো ভালো হতে চাই না। আমি খারাপ, স্বার্থপরই ভালো। শুধু একটা ব্যাপারে খারাপ লাগে, মা বাবাকে না চাইতে কষ্ট দিয়ে ফেললাম। ওনারা ওটা ডিজার্ভ করেন না সেই প্রথম থেকেই। এইচএসসি পরীক্ষার পর থেকে আমার জন্য তাদের দুর্ভোগের শেষ নেই। জানি ওরা খুবই নরম মনের মানুষ, শাসন করছে, কিন্তু কথায় আছে না, কেউ না চাইলে তাকে শোধরানো যায় না। আমিও তাই। বাবা মা তো তাই এখনও ফেলে দেয়নি, যতই খারাপ হই না কেন, যতই বকুক আর অভিশাপ দিক, দিন শেষে মাথায় হাত দেওয়া আর খেয়েছি কিনে জিজ্ঞেস করার জন্য একরাশ অভিমান আর ঘৃণা নিয়ে ওনারাই পথ চেয়ে থাকে। বাড়ি না ফিরলে তোদের মতো ওনারা অভিমান করে বসে থাকতে পারে না, খবর নিতে ঠিক চলে আসে। জন্ম দিয়ে বড় করে দায় ঠেকেছে ওদের, তাই আর কি। ফেলে দিতে পারে না, সহ্য করে নেয়। যাই হোক, ভালো লাগছে না। ওদের ফোন দিয়ে বলে দিস আজ আর আমার বাড়ি ফেরা হবে না, নইলে প্রতিদিনের মতো আজকেও বাড়ি ফেরার অপেক্ষা করবে। বিরক্ত লাগে সব দেখতে, না করলেও শোনে না। অভিমান সবারই আছে, নেই তাদের। তাই তো বেহায়া নির্লজ্জদের মতো এত ঝাড়ি কড়া কথা আর অপমান সহ্য করেও অন্যদের মতো মুখ ফিরিয়ে নেয় না। বলিহারি ওদের, দয়া করে বলে দিস ফিরছে না তোর। হ্যালো তোর। আর কিছু বলার আগেই ফোনটা কেটে দেয় তোর। ফোনের দিকে তাকে স্মিত হাসে, হয়তো নিজেকে তাচ্ছিল্য করতে ইচ্ছে করছে খুব। মেয়ে হিসেবে বড্ড বেশি বাজে হয়ে গেছে। এত কিছুর মাঝে তোর থাকলেও তোর নামে সে অস্তিত্ব বিলীন। এই বিলীন অস্তিত্বের ব্যক্তিত্বহারা মানুষকে সবাই খারাপ বললেও শুধু দুটি মানুষ পারে না, কিন্তু তবুও কেন অদ্ভুতভাবে তৃতীয় একটা মানুষের জন্য সেই মানুষগুলো কষ্ট পেতে হচ্ছে নিজের মেয়ের কাছে। আসলে অদ্ভুত, যারা প্রাণ দিয়ে নিজের সন্তানের ভালো চায়, আজকাল তাদের জন্য নয়, জীবনের মূল্য এমন কারোর জন্য নষ্ট যার কাছে তার জীবনের কোনো মূল্য নেই। কথাগুলো ভেবে নিজেকে যতটা না ছোট মনে হচ্ছে, তার চেয়েও বেশি হাসি পাচ্ছে। হয়তো তীব্রের প্রতি চাপা ক্ষোভ বা রাগ থেকে এরকম পাগলামি প্রথমবার করেছিল, কিন্তু সঙ্গদোষটা কাল হলো, কি আসে যায়। ও তো ভালো আছে, সবাই সবার মতো ভালো থাকুক। মোবাইলের গ্যালারিতে বিশেষ কিছু ছবি ভেসে ওঠে, কিন্তু পরক্ষণে আবার ফোন। বড্ড রাগ লাগে, মোবাইলটা ছুঁড়ে মারে দেয়ালে। হাত দিয়ে কিছুক্ষণ মুখ ঢেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু এইটুকুই বলে, সরি।